হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং মডার্ন হিস্ট্রিতে আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে অ্যাংলো মারাঠা স্ট্রাগল। মানে আজকের টপিক হচ্ছে অ্যাংলো মারাঠা স্ট্রাগল, অর্থাৎ ইংরেজ এবং মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয় তার কারণ, সেটা কিভাবে হলো এবং এই যুদ্ধগুলোর ফল কি হলো, সেই জিনিসগুলো আজকে দেখবো। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যারা এনসিয়েন্ট হিস্ট্রির ওপরে আমার আনএকাডেমিতে ক্লাস দেখতে চাও, লাইভ ক্লাস এবং ফ্রি ক্লাস যদি দেখতে চাও, তাহলে তোমরা নিচে আনএকাডেমির আমার লিঙ্ক রয়েছে, প্রোফাইল লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। আমি সকালে দুপুরে 2টো থেকে আমি ক্লাস নিচ্ছি অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে, তোমরা দেখতে পারো। আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, কোনো কোশ্চেন থাকে, তাহলে নিচের দেওয়া আইডিগুলোতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, মারাঠাদের ইতিহাস শুরু হচ্ছে মধ্যকালীন ভারত থেকে, অর্থাৎ যখন শিবাজি উত্থান হচ্ছে সেই সময় থেকে, এবং তারপর থেকে একটা বিশাল বড় ইতিহাস রয়েছে, একটা গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে মারাঠাদের, যেটা আমি এখানে পুরো বলবো না, কারণ যেহেতু এটা টপিকটা পুরো আলাদা। এখানে আমরা মেনলি মডার্ন টাইমে কি হয়েছিল, মারাঠাদের সঙ্গে ইংরেজদের কি প্রবলেম হয়েছিল সেইটা সম্পর্কে দেখবো। তো মিডিভেল হিস্ট্রি যখন পড়াবো তখন আমি শিবাজি সম্পর্কে এবং অন্যান্য ব্যাপারগুলো সম্পর্কে বলবো। কিন্তু একটা জিনিস, যে মুঘলদের যে ক্ষমতা বৃদ্ধি, এটা শুরু হয়েছিল শিবাজির হাত ধরে, এবং ধীরে ধীরে তারা প্রচন্ড বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই মারাঠাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা কিন্তু কোনোদিনই পুরো দেশ দখল করব এরকম কোনো এদের উদ্দেশ্য ছিল না। এবং এদের আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এরা এমন এমন জায়গা থেকে চৌথ কালেক্ট করেছে যেগুলো তাদের ডাইরেক্ট কন্ট্রোলে ছিল না। এটা একটা মানে সেই সময়ের ভিত্তিতে একটা অবিশ্বাস্য ব্যাপার, বা একটা বলা যেতে পারে অদ্ভুত ব্যাপার, যে তাদের উপর ডাইরেক্ট কন্ট্রোল নেই, তাদের সেই জায়গাগুলোকে তারা ডাইরেক্টলি দখল করেনি, কিন্তু সেই রাজারা, সেই জায়গাকার রাজারা মারাঠাদের চৌথ দিতে বাধ্য হচ্ছে, কারণ মারাঠারা এরকমই পাওয়ারফুল ছিল। মারাঠারা যে কোনো সময় গিয়ে ওই পুরো রাজ্যকে তছনছ করে দিতে পারতো। তো সেখানকার রাজারা কিছু করতেও পারতো না, তারা দিতে বাধ্য হতো। মারাঠাদের পাওয়ারটা এরা এখানেই ছিল। তো যাই হোক, আমরা দেখেছিলাম যে তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়। এই তৃতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে আমি আগেও বলে এসেছি, এবং এই যুদ্ধটা 1761 খ্রিস্টাব্দে হয়, এবং এই যুদ্ধটার মাধ্যমে আহ মারাঠাদের যে শক্তিটা ছিল সেটা কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। এবং এর আগে অবধি পেশোয়ারা রাজত্ব করছিল, তোমরা আশা করছি এগুলো জানো, যে ছত্রপতির পরবর্তীকালে পেশোয়াদের হাতে ক্ষমতা চলে আসে, এবং ফাইনালি যখন থার্ড ব্যাটেল অফ পানিপথ হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে, যখন আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করে, মারাঠাদের আক্রমণ করে, তখন এই যুদ্ধটার মাধ্যমে মারাঠাদের যে শক্তি ছিল সেটা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এরপরেও তারা ঘুরে দাঁড়ায়, আবার তারা পুনরায় শক্তি বৃদ্ধি করে, আবার তারা বিভিন্ন জায়গা দখল করে, এবং আবার তারা বিভিন্ন জায়গা থেকে চৌথ নিতে শুরু করে। এইভাবে তারা আবার পুনরায় শক্তিশালী হতে থাকে। তো যেটা বলছিলাম, পেশোয়াদের রাজত্বকালে মারাঠাদের শক্তি খুব বেশিভাবে বৃদ্ধি পেয়েছিল, এবং সমস্ত পেশোয়াদের মধ্যে সব থেকে বিখ্যাত যিনি পেশোয়া, তার নাম হচ্ছে বাজিরাও প্রথম। 1720 থেকে 1740 খ্রিস্টাব্দ অব্দি ইনি শাসন করেছিলেন, এবং সমস্ত পেশোয়াদের মধ্যে একে সব থেকে গ্রেটেস্ট পেশোয়া বলা হয়, মহান পেশোয়া বলা হয় একে। এবং 1740 খ্রিস্টাব্দে এরপরে বালাজি বাজিরাও পেশোয়া হন। 1740 খ্রিস্টাব্দে বাজিরাও প্রথমের মৃত্যুর পরে বালাজি বাজিরাও পেশোয়া হন। তো এইরকম সময়ে যখন ধীরে ধীরে বাজিরাও প্রথমের পরবর্তী জেনারেশন যারা পেশোয়া হচ্ছেন, এই সময় থেকে ধীরে ধীরে এই মারাঠা যে সাম্রাজ্যটা ছিল একটু একটু করে ভাঙতে শুরু করেছিল। যতটা একত্রিত করতে পেরেছিল এই বাজিরাও প্রথম বা এদের সময়, তার আগে বালাজি বিশ্বনাথ, এদের সময় যতটা ঐক্যবদ্ধ ছিল, তার পরবর্তীকালে কিছুটা হলেও এই সাম্রাজ্যটা একটু ভেঙে পড়তে থাকে, এবং এই সময় কিছু ফ্যামিলি উঠে আসে, যে ফ্যামিলিগুলো এক একটা ক্ষেত্র বিশেষে রাজত্ব করতো। যদিও তারা নিজেরা কোনোদিন স্বাধীন হয়ে যায়নি, তারা ওই ক্ষেত্রগুলোতে মেন প্রধান ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু তারা তার ওপরে যে
পেশোয়া রয়েছে তাকে প্রধান বলে মনে করতো। যেমন যখন এই ঘটনাগুলো শুরু হচ্ছে তখন পেশোয়া হিসেবে রয়েছে সাহুজি। তো সাহুজিকে তারা প্রধান মনে করতো। এবং সরি সাহজি ছিল ছত্রপতি, তো ছত্রপতিকে তারা প্রধান মনে করত, পেশোয়া তাদের ওপরে ছিল, কিন্তু এরা আলাদা আলাদা ছোট ছোট স্টেট বানিয়ে বা ছোট ছোট রাজ্য বানিয়ে নিজেরা শাসন করত। যেমন এই সময় কয়েকটা এই পাঁচটা ভাগে বিভক্ত হয়ে যায় বা পাঁচটা রাজ্যের উদ্ভব ঘটে এবং পাঁচটা ফ্যামিলির উদ্ভব ঘটে বলা যেতে পারে, কারণ এই ফ্যামিলিগুলোই এই জায়গায় বংশানুক্রমে শাসন করত। যেমন বরোডা অঞ্চলে রাজত্ব করত গাইকোয়াড, নাগপুর অঞ্চলটা ছিল ভোসলের হাতে, ভোসলে একটা বংশের নাম। ইন্দোর এই জায়গাটায় রাজত্ব করতো হোলকাররা। গোয়ালিয়র অঞ্চলে রাজত্ব করতো সিন্ধিয়ারা এবং পুনা অঞ্চলে রাজত্ব করতো পেশোয়া। অর্থাৎ পেশোয়া যিনি, তিনি পুনা অঞ্চল থেকে শাসন করতেন এবং এদের সবার ওপরে রয়েছে হচ্ছে ছত্রপতি। এই এবং ছত্রপতি এই সময়কে সাহুজি। তো সাহুজি প্রধান, তার নিচে এরা আলাদা আলাদা জায়গাতে প্রধান শক্তিশালী হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এই জায়গাতে পেশোয়ারা কিছুটা, এই জায়গাতে মারাঠা সাম্রাজ্য কিছুটা হলেও একটু ভেঙে পড়েছে তা, এবং এরপরে দেখবো এদের মধ্যে ঐক্যবদ্ধতারও অভাব রয়েছে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু যখন বালাজি বাজিরাও ছিল বা বাজিরাও প্রথম ছিল তখন এতটা এরকম অবস্থা ছিল না। যাই হোক, এরপরে যেটা দেখলাম যে 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। 1761 খ্রিস্টাব্দেই মাধবরাও প্রথম পেশোয়া হন এবং খুবই অল্প বয়সে এই মাধবরাও প্রথম পেশোয়া হন, কিন্তু খুব অল্প বয়সেই এ মারা যায়। 1772 খ্রিস্টাব্দে মাধবরাও মারা যায় এবং ঐতিহাসিকরা বলছে যে পানিপথের তৃতীয় যুদ্ধে হারাটা যতটা না মারাঠাদের জন্য ক্ষতিকর ছিল তার থেকেও বেশি ক্ষতিকর হচ্ছে এই মাধবরাও প্রথমের মৃত্যুটা। মানে এই জিনিসটা প্রচন্ড বেশিভাবে এফেক্ট করে, কারণ তৃতীয় পানিপথের যুদ্ধের পরে তারা আবার ঘুরে দাঁড়াচ্ছিল এই মাধবরাও প্রথমের হাত ধরে, পেশোয়া মাধবরাও এর হাত ধরে, কিন্তু মাধবরাও খুব তাড়াতাড়ি মারা যাওয়ার ফলে তাদের যে উত্থানটা হচ্ছিল সেটা এবার বন্ধ হয়ে যায় এবং এবার অন্তর্দ্বন্দ্ব শুরু হতে থাকবে মারাঠাদের মধ্যে। তো এইখান থেকেই আমাদের আজকের ইতিহাস শুরু হচ্ছে, যেটা আজকের মেন টপিক সেটা এইখান থেকে শুরু হচ্ছে। এতক্ষণ ধরে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখছিলাম। তো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1775 থেকে 82 খ্রিস্টাব্দের মধ্যে। ওকে, 1775 থেকে 82 খ্রিস্টাব্দের মধ্যে হয়। এক মিনিট, একই টাইপের কালার হয়ে যাচ্ছে। ওকে, চলো। ওকে, তো 1775 থেকে 82 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। এবার এই যুদ্ধের একটু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, কেন এই যুদ্ধ হলো। তো যখন মাধবরাও মারা যায় 1772 খ্রিস্টাব্দে, তখন তার ভাই নারায়ণ রাও পেশোয়া পদ পান এবং ইনি পেশোয়াদের, মানে ইনি হচ্ছেন পঞ্চম পেশোয়া, ছিলেন ফিফথ পেশোয়া। তো নারায়ণ রাও এবার সিংহাসনে বসে, কিন্তু প্রবলেমটা আসে অন্য দিক থেকে, যার নাম ছিল রঘুনাথ রাও। ইনি একজন মহা অযোগ্য ব্যক্তি ছিলেন এবং প্রচন্ড লোভী স্বার্থপর টাইপের একজন ব্যক্তি ছিলেন, এবং সম্পর্কে এই নারায়ণ রাওয়ের কাকা ছিল এই রঘুনাথ রাও। এবার নারায়ণ রাও যেহেতু খুব অল্প বয়স, সেই জন্য রঘুনাথ রাও চেষ্টা করে যে এই জায়গাটা, মানে পেশোয়া পদটা রঘুনাথ রাও দখল করে নেবে। এবং যখনই এই প্ল্যানটা করতে শুরু করে, যখনই এই ফন্দি করতে শুরু করে, তখন থেকেই মারাঠাদের সর্বনাশও শুরু হয়ে যেতে শুরু হয়। এবং এরপরের ঘটনা, এই রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করে দেন। এবার ডাইরেক্ট অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে মারাঠাদের মধ্যে। নারায়ণ রাও যে পেশোয়া, তাকেই এখন হত্যা করে দিচ্ছে একজন তার কাকা, যদিও তার কোনো লিগাল নেই যে সে পেশোয়া হবে, কারণ পেশোয়া হওয়ার কন্ডিশন হচ্ছে পেশোয়া বংশানুক্রমিক হবে। অর্থাৎ এর মৃত্যুর পরে, পেশোয়ার মৃত্যুর পর তার পুত্র পেশোয়া হবে, পুত্র যদি না থাকে তার ভাই পেশোয়া হবে, কিন্তু এরকম নয় যে কাকা পেশোয়া হবে, এরকম ছিল না, কোনো নিয়ম ছিল না। তো যাই হোক, রঘুনাথ রাও চেষ্টা করে সিংহাসন পাওয়ার, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে পেতে পারে না যতদিন নারায়ণ রাও সিংহাসনে থাকবে,
সঙ্গে সঙ্গে সে নারায়ণ রাওকে হত্যা করে দেয় এবং নিজে সিংহাসন অধিকার করতে যায়। কিন্তু এই পরিস্থিতিতে একজন এগিয়ে আসে যার নাম নানা ফাড়নাভিস। খুবই শক্তিশালী একজন ব্যক্তি এবং খুবই মানে বিচক্ষণ একজন ব্যক্তি। নানা ফাড়নাভিস এসে বলে যে নারায়ণ রাওয়ের যে ইয়ে রয়েছে, পত্নী রয়েছে যার নাম হচ্ছে গঙ্গাবাই, এর গর্ভে একটি সন্তান রয়েছে এবং এই সন্তান যদি পুত্র হয় তাহলে অফিসিয়ালি সে পেশোয়া হবে, আর যদি পুত্র না হয় তাহলে অন্য কন্ডিশন ভাবা যাবে। কিন্তু যদি পুত্র হয় তাহলে রঘুনাথ রাওয়ের কোনো চান্স নেই যে সেখানে পেশোয়া হবে, কারণ রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করেছিল এই কারণেই, সে জানতো যে নারায়ণ রাওয়ের কোনো পুত্র নেই, তার কোনো ভাইও নেই, সে যদি কেউ না থাকে তাহলে আমি সিংহাসনে বসতে পারি। কিন্তু নানা ফাড়নাভিস এসে এখানে এই ঘটনা ঘটায় এবং যাই হোক গঙ্গাবাই এখানে একটি পুত্রের জন্ম দেয়, এখানে একজন পুত্রেরও জন্ম দেয়। মানে সে প্রেগনেন্ট ছিল যখন এই মারা যায়, নারায়ণ রাও মারা যায়, তখন সে প্রেগনেন্ট ছিল এবং ফাইনালি একটা পুত্রের জন্ম দেয় যার নাম হয়ে যায় মাধব রাও নারায়ণ। মাধব রাও নারায়ণ কে একদম জন্মের সাথে সাথে পেশোয়া পদে নিযুক্ত করা হয় এবং সেই যেহেতু সে বাচ্চা, তার জায়গায় তাকে তার অভিভাবক হিসেবে নানা ফাড়নাভিসকে নিযুক্ত করা হয়। অর্থাৎ যতদিন না পেশোয়া বড় হচ্ছেন, মাধবরাও নারায়ণ যতদিন না বড় হচ্ছেন ততদিন অব্দি পেশোয়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে নানা ফাড়নাভিস, পেশোয়ার নাম করে সে শাসন করবে। তো এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় এবং রঘুনাথ রাও যে এত প্ল্যান করে একজনকে হত্যা করে সমস্ত প্ল্যান সাজিয়ে চেষ্টা করলো যে সে সিংহাসনে বসবে, সঙ্গে সঙ্গে মানে তারপরেই যদি তার প্ল্যান পুরো ধ্বংস হয়ে যায় তার এবার কিছু করার থাকবে না, সে এবার চাইবে যে যুদ্ধ কিছু ভাবে আমাকে এই পুরো বংশকে সরিয়ে দিয়ে আমাকে সিংহাসনে বসতে হবে, কারণ তার মনে এখন রয়েছে লোভ, সে প্রচন্ড লোভী একজন ব্যক্তি। তো রঘুনাথ রাও এখান থেকে চলে যায় বোম্বেতে। বোম্বে যে জায়গাটা এতদিনে এখানে ব্রিটিশরা একটা প্রধান ঘাঁটি বানিয়ে বসে পড়েছে, এখানে তারা দুর্গ ফুর্গ বানিয়ে এই জায়গাটাকে একটা শহর বানিয়ে তারা এখানে বসে গেছে। রঘুনাথ রাও সোজা চলে যায় বোম্বেতে এবং ইংরেজদের কাছ থেকে গিয়ে সাহায্য প্রার্থনা করে এবং ইংরেজরা এটাই এতদিন ধরে চাইছিল, মানে তাদের উদ্দেশ্য ছিল কিভাবে আমরা বিভিন্ন দেশীয় রাজাদের মধ্যে ঢুকতে পারবো, তারা এইভাবেই চাইছিল। এবং যখনই রঘুনাথ রাও এসে ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করে এই সুযোগও এসে যায়। তো এইখানে 1715 খ্রিস্টাব্দে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির নাম ট্রিটি অফ সুরাট বা সুরাটের সন্ধি। সুরাতের সন্ধি হয় কার কার মধ্যে? বোম্বে কাউন্সিলের সঙ্গে, ইংরেজদের বোম্বে কাউন্সিলের সঙ্গে। কারণ কিছু এরপরেই দেখবো যে কলকাতা কাউন্সিল যেটা রয়েছে সেটা এই চুক্তিকে করে দেবে, মানবে না। তো বোম্বে কাউন্সিলের সঙ্গে এই চুক্তিটা হয় রঘুনাথ রাওয়ের এবং 1775 খ্রিস্টাব্দে এই চুক্তিটা সংগঠিত হয়। এই চুক্তি অনুযায়ী বলা হয় যে রঘুনাথ রাওকে সালসেট এবং বেসিন অঞ্চলটা ইংরেজদের দিয়ে দিতে হবে, সালসেট এবং বেসিন অঞ্চলটা দিয়ে দিতে হবে। এছাড়া সুরাট এবং ব্রোচ অঞ্চল, বা আগে সেটাকে ভারজ বলা হতো, সুরাট এবং ভারজ অঞ্চলের যা রেভিনিউ আসবে ব্যবসা করে বা ল্যান্ড রেভিনিউ হিসেবে যে যত টাকা তারা পাবে মারাঠারা, তার হাফ টাকা একে দিয়ে দিতে হবে, ইংরেজদের দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছুর বিনিময়ে ইংরেজরা 2500 সেনাবাহিনী দেবে, 2500 সৈন্যের একটা বাহিনী রঘুনাথ রাওকে দেবে এবং রঘুনাথ রাও এই সৈন্যবাহিনীর সাহায্যে পেশোয়াকে আক্রমণ করবে এবং পেশোয়ার পথটা গ্রহণ করবে। মানে এই তার কাছে কোনো সৈন্য নেই, সে একাই এখান থেকে পালিয়ে ব্রিটিশদের কাছে চলে গেছে রঘুনাথ রাও, সে তাকে 2500 সৈন্যের একটা আর্মি দেওয়া হয় এবং এই আর্মিটা পেশোয়াকে আক্রমণ করবে এবং যদি জয়লাভ করে তাহলে রঘুনাথ রাও হয়ে যাবে নতুন পেশোয়া এবং যে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি অনুযায়ী জিনিসগুলো ইংরেজদের দিয়ে দেবে। এই চুক্তি এইভাবে পুরন্দরের চুক্তি সংগঠিত হয়, সুরাটের সন্ধি সংগঠিত হয়। ওকে, তো এই হলো ট্রিটি অফ সুরাট। এরপরে আমরা যাব ট্রিটি অফ পুরন্দরের দিকে। অ্যাকচুয়ালি ইঙ্গো মারাঠা যে যুদ্ধ, এই যে টপিকটা, এর মধ্যে একাধিক সন্ধি হয়েছে, প্রচুর সন্ধি, এবং এই প্রত্যেকটা সন্ধি যেহেতু খুব ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে মনে রাখতে হবে, তাই জন্য আমি পরপর স্টেপ বাই স্টেপ একটা গল্পের মতো করে বলছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, পুরো ডিটো মুখস্থ না করতে হয়। তো যাই হোক, সুরাটের সন্ধি হয়ে গেল, রঘুনাথ রাওয়ের সঙ্গে চুক্তি হলো, সৈন্য নিয়ে রঘুনাথ রাও অ্যাটাক করলো মারাঠাদের এতে পুনা অঞ্চলে, কারণ পেশোয়া পুনা অঞ্চল থেকে শাসন করত। এবার যুদ্ধ তো চলছিল, কিন্তু কিছুদিনের মধ্যে কলকাতার যে কাউন্সিল রয়েছে, কলকাতা কাউন্সিল যেটা ব্রিটিশদের,
তারা এই সুরাটের সন্ধিকে অস্বীকার করে। তারা বলে যে আমরা এরকম কোনো সন্ধি মানছি না। এর পিছনে কারণ হচ্ছে এতদিনে কলকাতাকে প্রধান বানানো হয়েছে। ভারতে যে যে জায়গাতে ব্রিটিশদের আস্তানা রয়েছে, ঘাঁটি রয়েছে, সেই সমস্ত জায়গার প্রধান কলকাতা কাউন্সিলকে বানানো হয়েছে এবং কলকাতা কাউন্সিলের ওপর একটু বেশি দেওয়া রয়েছে, ক্ষমতা দেওয়া রয়েছে যে তারা চাইলে কোনো চুক্তি করতে পারবে, চুক্তি ভঙ্গ করতে পারবে, বা অন্য ব্রিটিশদের অন্য কাউন্সিলগুলো যদি কোনো চুক্তি করে সেটা কলকাতা কাউন্সিলকে জানিয়ে করতে হবে, এরকম একটা জিনিস ছিল। তো কলকাতা কাউন্সিলকে না জানিয়ে এই সন্ধিটা হয়। ব্রিটিশরা সুযোগ খুঁজছিল, সুযোগ পেয়ে গেছে, না জানিয়ে এই সন্ধি হয়ে যায়, কিন্তু কলকাতা কাউন্সিল এই সময় এই চুক্তিটাকে বাতিল করে দেয়। ট্রিটি অফ সুরাট এটাকে বাতিল করে দেয় এবং এখান থেকে একজন ব্যক্তিকে পাঠানো হয় যার নাম কার্নেল আপট্রন। তাকে পুনা পাঠানো হয়, কারণ পুনাতে রয়েছে হচ্ছে পেশোয়া, ওখানে বসে রয়েছে। এবং পেশোয়ার সঙ্গে নতুন একটা চুক্তি হয়, যে চুক্তির নাম ট্রিটি অফ পুরন্দর। আগের চুক্তিটা হয়েছিল রঘুনাথ রায়ের সঙ্গে, এবার পেশোয়ার সঙ্গে একটা চুক্তি হয় 1776 খ্রিস্টাব্দে, যে চুক্তির নাম ট্রিটি অফ পুরন্দর বা পুরন্দরের সন্ধি। এই সন্ধি অনুযায়ী বলা হয় যে আগের চুক্তি বাতিল, সুরাটের সন্ধি বাতিল, সেই জায়গাতে আমরা নতুন সন্ধি করছি। এই সন্ধিতে কি বলা হচ্ছে যে রঘুনাথ রাওকে এবার পেনশন দিয়ে তাকে বসিয়ে দেওয়া হবে। তোমার রঘুনাথ রাওকে কোনো পেশোয়া বা এরকম কিছু করা হবে না, যে পেশোয়া রয়েছে সেই থাকবে, মাধব রাও নারায়ণী পেশোয়া থাকবে এবং রঘুনাথ রাওকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে পেনশন দিয়ে তাকে বসিয়ে দেওয়া হবে। এবার সব ঠিক ছিল, পুরন্দরের সন্ধি অনুযায়ী সমস্ত কিছু ঠিক ছিল। 1777 খ্রিস্টাব্দে একটা গন্ডগোল হয়ে যায়। 1777 খ্রিস্টাব্দে নানা ফাডনাভিস এই পুরন্দরের সন্ধিকে ভঙ্গ করে। কিভাবে ভঙ্গ করে? এই সন্ধির একটা বক্তব্য ছিল যে ইংরেজ ব্যতীত অন্য কোনো বিদেশিদের সঙ্গে সন্ধি করা যাবে না বা কোনো তাদের সাহায্য করা যাবে না। কিন্তু নানা ফাডনাভিস 1777 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চদের একটু সাহায্য করে ফেলে এবং পশ্চিম উপকূলে একটা বন্দরে কিছু সুযোগ সুবিধা দেয় ফ্রেঞ্চদের, যে জিনিসটা পুরন্দরের চুক্তির বহির্ভূত ছিল। এবং এর ফলে ব্রিটিশ কাউন্সিল যারা বোম্বেতে বসে রয়েছে তারা শক্তি পেয়ে যায়। তারা এবার যারা ইংল্যান্ডের যারা প্রধান, ইংল্যান্ডে যারা বসে শাসন করছে, তাদেরকে বলে যে আমরা তো একটা সন্ধি করেছিলাম, যে সুরাটের সন্ধি, যেটার মধ্যে আমরা এই মারাঠাদের ধ্বংস করতে চেয়েছিলাম, তাদের জায়গাটা দখল করতে চেয়েছিলাম, কিন্তু কলকাতা কাউন্সিল আমাদের বাধা দিয়ে পুরন্দরের সন্ধি করে দিয়েছে, এবার কি করা উচিত? তখন ব্রিটিশদের তরফ থেকে নির্দেশ আসে যে পুরন্দরের সন্ধি বাতিল, এবার সুরাটের সন্ধি যেটা হয়েছিল সেটাই ঠিক থাকবে, সেই সন্ধিটাই হবে, সেটাই কার্যকরী হবে। পুরন্দরের সন্ধি আবার বাতিল, মানে প্রথমে একবার এটা বাতিল হচ্ছে, একবার ওটা বাতিল হচ্ছে, এরকম একটা পথ এখানে হয়েছিল। তো যাই হোক, যখনই ব্রিটিশ বোম্বে কাউন্সিল এটা করতে পারে, এই সম্মতিটা পেয়ে যায়, একদম ডাইরেক্ট ইংল্যান্ড থেকে তারা সম্মতি পেয়ে গেছে, এবার সুরাটের সন্ধি অনুযায়ী আবার রঘুনাথ রাওয়ের সাহায্য তারা করতে শুরু করে এবং আবার তারা পুনা আক্রমণ করে দেয়, মানে পুনার মারাঠাদের বিরুদ্ধে আক্রমণ করে দেয়। এবার দুজনের আর্মি যদি দেখি, একদিকে রয়েছে মারাঠারা, একদিকে রয়েছে ইংরেজরা, দুজনে পুনের কাছে একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছে। মারাঠাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, তাদের দলে প্রচুর সৈন্য রয়েছে, কিন্তু ইংরেজদের সৈন্য কম হলেও তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, তাদের আধুনিক টেকনোলজি রয়েছে এবং তাদের যারা সৈন্য রয়েছে তারা সেই সমস্ত টেকনোলজি ইউজ করে এফিসিয়েন্ট। এই হচ্ছে সৈন্যবাহিনীর অবস্থা, যদিও মারাঠাদের সৈন্যবাহিনী সংখ্যায় অনেক বেশি ছিল। কিন্তু মারাঠারা এইখানে যুদ্ধে ভালো ফল করে কারণ তাদের একজন ভালো লিডার ছিল যার নাম মহাদজি সিন্ধিয়া। মহাদজি সিন্ধিয়া খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন এবং ব্যাপারটা হয় যে এই মহাদজি সিন্ধিয়া ইংরেজ আর্মির ওপর অ্যাটাক করে দেয় এবং এদের পলিসি ছিল, মারাঠারা গরিলা যুদ্ধ পদ্ধতিতে খুব পটু ছিল, তারা হঠাৎ করে আক্রমণ করতো, দিয়ে পুরো ঘিরে ধরতো, আক্রমণ করে বেরিয়ে চলে যেত, এই ধরনের যুদ্ধ পদ্ধতিতে খুব ভালো ছিল। এবং এই জায়গাটা পুনে বা এই ডেক্কান অঞ্চলটা পুরো পাহাড়ি অঞ্চল, এই জায়গাতে মারাঠারা যুদ্ধ করতে পারতো। এইরকম পাহাড়ি অঞ্চলের মধ্যে মারাঠারা মাইলের পর মাইল ঘোড়া চালিয়ে চলে যেতে পারতো প্রচন্ড দ্রুতভাবে, মানে এই জায়গার সঙ্গে তারা ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িত, তারা এই জায়গাকে হাতের তালুর মতো চেনে। ব্রিটিশরা এতটা জানে না, ব্রিটিশদের খুঁজতে হচ্ছে কোথায় একটা পর্বতের ঘাট রয়েছে, কোথায় একটা ফাঁক ফোকর রয়েছে, সেইখান দিয়ে আমরা যাব, সমতল দিয়ে যাব, কারণ তাদের এইরকম এই
পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করা বা গরিলা পদ্ধতিতে যুদ্ধ সম্পর্কে কোনো আইডিয়া নেই। সেই সুযোগটা নিয়ে নেয় মারাঠারা। বিশেষ করে মহাদজি সিন্ধিয়ার প্ল্যান থাকে এরকম করার, যে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোকে বন্ধ করে দাও, আগে ব্রিটিশদের ঢুকতে দাও পুনে অঞ্চলে। যে ঘাটগুলো রয়েছে, ঘাট বলতে যে পাহাড়ের যে গিরিপথগুলো যেখান দিয়ে ইংরেজরা আসতে পারবে, এরকম গিরিপথ। কারণ তারা এরকম পাহাড় ডিঙিয়ে ঘোড়া, হাতি, তারপরে হাতি ছিল না তাদের, ঘোড়া, কামান ইত্যাদি নিয়ে আসবে এত ক্ষমতা তাদের ছিল না তখন। কিন্তু মারাঠারা অনায়াসে এই পাহাড় ডিঙিয়ে ঘোড়া নিয়ে চলে যেতে পারতো। যাই হোক, এই ঘাটগুলো দিয়ে ইংরেজদের ঢুকতে দেওয়া হয়, দিয়ে ঘাটগুলোকে বন্ধ করে দেওয়া হয়। মানে মারাঠারা পুরো ঘিরে দেয় ঘাটগুলোকে। এবার পুরো অঞ্চলটা পাহাড় দিয়ে ঘেরা, পাঁচিলের মতো, তার মধ্যে ইংরেজরা আটকে পড়ে। এছাড়াও করে কি, যে গ্রামগুলো এই অঞ্চলের ভেতরে রয়েছে, যেখানে এখন ইংরেজরা রয়েছে, সেই জায়গার গ্রামগুলো পুরো নষ্ট করে দেয় এরা মারাঠারা। অর্থাৎ গ্রামগুলো জ্বালিয়ে দেয়, ফসলগুলো জ্বালিয়ে দেয়, মানে মানুষজনকে সরিয়ে নিয়ে, অবশ্যই মানুষজনকে সরিয়ে নিয়ে গ্রামের যে খাবার দাবার যা রয়েছে সব জ্বালিয়ে দেয়। পুকুরগুলো বা যে কুয়োগুলো রয়েছে সেগুলোতে বিষ দিয়ে দেয়, যাতে তারা ইংরেজরা জল না খেতে পারে। এইরকম একটা ভাবে তাদেরকে ঘিরে দেয়। এবং এইভাবে পুরো ঘিরে দেওয়ার ফলে তারা এই কোপালি বলে একটা জায়গাতে আটকে পড়ে। কোপালিতে ইংরেজদের একটা বেস ছিল, এই সময় তারা একটা বেস বানিয়েছিল, ভেতরে ঢুকে কোপালি বলে একটা জায়গায় বেস বানিয়েছিল, সেই জায়গাটাকে পুরো ঘিরে নেয়। এবার তাদের কাছে আছে না আছে খাবার, না আছে জল। এটা পুরো গরিলা যুদ্ধ পদ্ধতি, যেটাতে মারাঠারা প্রচন্ড বেশি পটু ছিল। এই পদ্ধতিতে যখন তারা আসে, ইংরেজরা পুরোপুরি খাবার জল থেকে পুরোপুরি কাট অফ হয়ে যায়, তাদের কাছে এরকম থাকে না। তো ফাইনালি ইংরেজদের কিছু করার নেই, তাদেরকে সারেন্ডার করতে হয়। তো 1779 খ্রিস্টাব্দের মোটামুটি জানুয়ারির মধ্যবর্তী সময় ট্রিটি অফ ওয়াডগাঁও স্বাক্ষরিত হয়, এবং ইংরেজরা এই সন্ধিটা স্বাক্ষর করতে বাধ্য হয়, কারণ তাদের কাছে কিছু করার ছিল না। ওয়াডগাঁওয়ের সন্ধি হয়, এবং এই সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে মারাঠাদের সঙ্গে বোম্বে কাউন্সিলের, বোম্বে গভর্নমেন্টের। কারণ এই আক্রমণটা এতদিন বোম্বে গভর্নমেন্ট করছে, এবং এই সন্ধিটা হচ্ছে এই সন্ধিটার অনুযায়ী, মানে এই সন্ধিটাতে বলা হয়েছে যে এতদিন অবধি যা দখল করেছে ইংরেজরা, যা দখল করেছে সেটা পুরো মারাঠাদের ফেরত দিয়ে দিতে হবে। কারণ মারাঠারা এখানে পুরো ক্লিয়ারলি জয়লাভ করেছে, ইংরেজরা হেরে গেছে, অতএব ইংরেজদেরকে তার সমস্ত জায়গা ফেরত দিয়ে দিতে হবে। এইভাবে প্রথম ক্ষেপের যুদ্ধ শেষ হচ্ছে। এরম নয় যে এখানে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে আছে হচ্ছে ট্রিটি অফ সালাবাই। সালাবাই সন্ধি 1782 খ্রিস্টাব্দে হয়। এবার ওয়াডগাঁওয়ের যে সন্ধিটা হয়েছিল, এটা হয়েছিল বোম্বে কাউন্সিলের মধ্যে, বোম্বে কাউন্সিল এবং মারাঠাদের মধ্যে। ওয়ারেন হেস্টিংস, যিনি এখন বাংলার গভর্নর জেনারেল, তিনি এসে বলছেন যে আমরা এই ওয়াডগাঁওয়ের সন্ধি মানছি না। অবশ্যই এই ওয়াডগাঁওয়ের সন্ধি ইংরেজদের কাছে একটা পুরো মানে হিউমিলেটিং চুক্তি ছিল, প্রচন্ডভাবে হিউমিলেটিং চুক্তি ছিল। তাদেরকে একদম বাজেভাবে পরাজিত করে বাজেভাবে তাদের একটা সন্ধি চাপিয়ে দেওয়া হয়েছে। এবার এতদিনে তারা বাংলার দখল করে নিয়েছে, তাদের মধ্যে একটা ক্ষমতা রয়েছে, ভালো ক্ষমতা রয়েছে, যে আমরা ভালো জায়গা আস্তে আস্তে দখল করছি, বিভিন্ন জায়গা দখল করছি। সেখানে মারাঠাদের সঙ্গে এই হারাটা ওয়ারেন হেস্টিংস মানতে পারে না, এবং সঙ্গে সঙ্গে সে এই ট্রিটি অফ ওয়াডগাঁও বা ওয়াডগাঁওয়ের সন্ধিকে বাতিল করে দেয়, এবং নতুন একটা সৈন্যবাহিনী পাঠিয়ে দেয় মারাঠাদের বিরুদ্ধে। এবং এই সৈন্যবাহিনীতে নেতৃত্ব দেয় কর্নেল গডার্ড। এই সেনাবাহিনীটা হচ্ছে কলকাতার বাহিনী, কলকাতা কাউন্সিলের সেনাবাহিনী। তারা এবার যায় মারাঠাদের বিরুদ্ধে, এবং ফাইনালি 1779 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদ দখল করে। জানুয়ারিতে আগের সন্ধিটা হয়েছিল, ফেব্রুয়ারিতে তারা আবার আক্রমণ করছে, আমেদাবাদ দখল করছে, এবং 1780 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তারা বেসিন দখল করে নিচ্ছে। এরপরে আরো একটা বাহিনী যাচ্ছে ক্যাপ্টেন পপহ্যামের নেতৃত্বে, যারা গোয়ালিয়র দখল করছে। ইয়ারগুলো খুব একটা মনে রাখার দরকার নেই, জাস্ট পরপর একটা গল্পের মতো শুনতে থাকো। 1780 খ্রিস্টাব্দের আগস্ট মাসে গোয়ালিয়র তারা দখল করে নিচ্ছে। 1781 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জেনারেল ক্যাম্যাক ফাইনালি সিন্ধিয়াকে হারিয়ে দিচ্ছে, মহাদজি সিন্ধিয়াকে হারিয়ে দিচ্ছে। এবং সেই জায়গাতেই যুদ্ধ হচ্ছে, যে জায়গাটার নাম সিপ্রি। এইখানে গিয়ে ফাইনালি মহাদজি সিন্ধিয়া হেরে যাচ্ছে। এবং যখনই এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পরে এবার মারাঠারা বাধ্য হচ্ছে
সারেন্ডার করতে হেরে যাওয়ার পরে। তো যাই হোক, সিন্ধিয়াদের সঙ্গে বা বলা যেতে পারে মারাঠাদের সঙ্গে একটা সন্ধি হয়। অ্যাকচুয়ালি সিন্ধিয়ারা হচ্ছে মহাদজি সিন্ধিয়া মাঝখানে ছিল। সিন্ধিয়া ইংরেজ এবং হচ্ছে পেশোয়ার মধ্যে চুক্তি করতে সাহায্য করেছিল। ঠিক আছে, পেশোয়া এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি করতে সাহায্য করেছিল। সিন্ধিয়া কিন্তু হেড নয়, পেশোয়া এখনো পর্যন্ত হেড। এদের দুজনের মধ্যে একটা সন্ধি করতে একটা সন্ধি করার পথ তৈরি করেছিল। যাই হোক, সিন্ধিয়া এখানে একটা সন্ধি করে, যে সন্ধিটা হয় পেশোয়ার সঙ্গে এর ব্রিটিশদের, সিন্ধিয়ার সঙ্গে ব্রিটিশদের নয়। জাস্ট এইটা বোঝানোর জন্য আমি এটা বললাম, পেশোয়ার সঙ্গে ব্রিটিশদের সন্ধি হয়, এবং এই সন্ধিটা হচ্ছে ট্রিটি অফ সালাবাই বা ট্রিটি অফ সলবাই। 1782 খ্রিস্টাব্দের মে মাসে এই সন্ধিটা হয়। ওকে, এই সন্ধিটা অনুযায়ী যেটা বলা হয়, যে এই সন্ধি অনুযায়ী কি কি বলা হচ্ছে সেটা তো পরে বলছি, কিন্তু এই সন্ধির পরবর্তী প্রায় 20 বছর আর মারাঠাদের সঙ্গে ব্রিটিশদের কোনো যুদ্ধ হবে না, এবং এই 20 বছরে ব্রিটিশরা মনের সুখে এদেরকে হারিয়ে দেয়, মহীশূর রাজ্যকে হারিয়ে মহীশূর রাজ্যকে পুরো দখল করে নিতে পারে। মানে মারাঠারা যে অ্যাটাকটা করছিল, অবশ্যই মারাঠার একটা বড় শক্তি, একদিক থেকে যদি মারাঠা একদিক থেকে যদি মহীশূরকে আক্রমণ করতো, ব্রিটিশদের অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ এই ট্রিটি অফ সালাবাইয়ের পরে প্রায় 20 বছর মারাঠাদের সঙ্গে ইংরেজদের একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়, এবং মহীশূরের সঙ্গে এই সময় যুদ্ধ করে মহীশূরকে পতন ঘটিয়ে দেওয়া হয়। যাই হোক, এই সন্ধিটাতে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে, প্রথম সলসেট অঞ্চলটা ইংরেজদের দিয়ে দিতে হবে। এবার ইংরেজরা চাইতেই পারে, কারণ ইংরেজরা পরপর অনেকগুলো যুদ্ধে জিতেছে এবং মারাঠারা দিতে বাধ্য হয়। সলসেট অঞ্চলটা ইংরেজরা নিয়ে নেয়। এরপর হচ্ছে ট্রিটি অফ পুরন্দর অনুযায়ী বেসিন যে জায়গাটা সেটা মারাঠাদের দিয়ে দেওয়া হয়। মানে দুজনেরই ভালোর দিকটা দেখে একটা ফাইনালি মাঝামাঝি সন্ধি করা হয়। এখানে সালসেট অঞ্চলটা ইংরেজদের চলে যাচ্ছে, বেসিন অঞ্চলটা ইংরেজরা দখল করেছিল সেটা মারাঠাদের দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ইংরেজরা বলে যে আমরা আর কোনোদিন রঘুনাথ রাওয়ের সঙ্গে কোনো করব না, কোনো চুক্তি ফুক্তি করব না, রঘুনাথ রাও আজ থেকে আলাদা, পেশোয়াই প্রধান, এটা মেনে নেয় ইংরেজরা। এছাড়াও মারাঠাদের বলা হয় যে তারা কোনো ইংরেজ বাদ দিয়ে অন্য কোনো ইউরোপিয়ানদের সঙ্গে চুক্তি বা কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না, এটাও পেশোয়া মেনে নেয়। এবং এই সমস্ত যা চুক্তি হচ্ছে তার গ্যারেন্টার হিসেবে মহাদজি সিন্ধিয়াকে নিযুক্ত করা হয়। মহাদজি সিন্ধিয়া গ্যারেন্টার হিসেবে থাকবে, যদি এই চুক্তির কোনোটা ভঙ্গ হয় তাহলে সে দায়ী থাকবে এবং ইংরেজরা অ্যাটাক করবে। তো এরকম একটা ঘটনা ঘটে, এইটার মাধ্যমে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের শেষ হয়, এবং এরপরে প্রায় 20 বছর আর কোনো যুদ্ধ ইংরেজদের সঙ্গে হচ্ছে না। এরপরের যুদ্ধ হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, যেটা হচ্ছে 1803 থেকে 1805 খ্রিস্টাব্দে। এবার এই যুদ্ধের পিছনে ব্যাকগ্রাউন্ড কি ছিল, এই যুদ্ধের কারণ কি ছিল? যাকে নিয়ে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, অর্থাৎ এই রঘুনাথ রাও নিজে জীবনে কোনোদিন সিংহাসনে বসতে পারেনি, কিন্তু তার পুত্র এবার এসে সিংহাসনে বসে পড়ছে, অর্থাৎ এবার সে হবে, পেশোয়া হয়ে যাচ্ছে। এবং রঘুনাথ রাও যতটা বেশি অযোগ্য ছিল, যতটা বেশি কাপুরুষ ছিল, বা যতটা বেশি স্বার্থান্বেষী ছিল, বাজিরাও দ্বিতীয় মানে হচ্ছে রঘুনাথ রাওয়ের পুত্র, তার থেকে আরো বেশি বলা যেতে পারে মহা অযোগ্য ছিল বাজিরাও দ্বিতীয়। এবং 1795 খ্রিস্টাব্দে যে এতদিন পেশোয়া ছিল মাধব রাও নারায়ণ, যে বাচ্চা ছেলেটা এতদিনে যথেষ্ট বড় হয়ে গেছে, মাধব রাও নারায়ণ, সে সুইসাইড করে নেয় 1795 খ্রিস্টাব্দে। সেই জন্য আর যেহেতু কেউ ছিল না, তাই জন্য বাজিরাও দ্বিতীয়কে সিংহাসনে বসানো হয়। বাজিরাও দ্বিতীয় হচ্ছে রঘুনাথ রাওয়ের পুত্র, এবং রঘুনাথ রাও নিজে যেটা করতে পারেনি তার পুত্রের মাধ্যমে সেটা করে দেয়, সেটা হচ্ছে মারাঠাদের সম্পূর্ণ ধ্বংস। তো যাই হোক, বাজিরাও সেকেন্ড এই সময় পেশোয়া পদে মনোনীত হয়। এবার বাজিরাও দ্বিতীয় এবং বাজিরাও প্রথমে কোনোদিন কিন্তু গন্ডগোল করবে না। বাজিরাও প্রথম হচ্ছে মহান পেশোয়া ছিল, সে মহান ব্যক্তি ছিল, একটাও যুদ্ধে সে জীবনে কোনোদিন হারেনি। সেখানে বাজিরাও দ্বিতীয় তার নামটা পুরো নষ্ট করে দিয়েছে, বাজিরাও নাম নিয়েছে কিন্তু একদমই অযোগ্য একজন ব্যক্তি। যাই হোক, বাজিরাও দ্বিতীয় সিংহাসনে বসছে, এবং নানা ফাড়নবিস এই সময় বাজিরাও দ্বিতীয়র চিফ মিনিস্টার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছে। যদিও নানা ফাড়নবিসের সঙ্গে বাজিরাও দ্বিতীয়র খুবই খারাপ সম্পর্ক ছিল, কারণ
একে রঘুনাথ রাওকে কেউই সহ্য করতে পারতো না। তার ভুলের কারণেই ইংরেজরা এখানে অংশগ্রহণ করতে পেরেছে মারাঠাদের মধ্যে। তাকে কেউ সহ্য করতো না, তার পুত্রকে স্বাভাবিক কেউ ভালোভাবে মেনে নেবে না। তো যাই হোক, তাও নানা ফাডনবিস এখানে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয় এবং সে তার কাজ করে। কিন্তু প্রবলেমটা আসে 1800 খ্রিস্টাব্দে, যখন নানা ফাডনবিস মারা যায়। নানা ফাডনবিসের মৃত্যুর পরে মারাঠাদের যে ফাইনাল যে শক্তিটা ছিল সেটাও পুরোপুরি শেষ হয়ে যায়। তো এবার যুদ্ধের কারণ কি ছিল? 1 এপ্রিল 1801, এই সময়, এই দিনে যশবন্ত রাও হোলকারের ভাইকে এই পেশোয়া ব্রুটালি হত্যা করে দেয়। এর পেছনে ছিল ক্ষমতার লড়াই, কে কোন ক্ষমতা দখল করবে, কতটা দখল করবে, এই নিয়ে লড়াই। এবং ফাইনালি এখানে যশবন্ত রাও হোলকারের ভাই, যার নাম ছিল হচ্ছে, এক মিনিট, বিট্ঠুজি, বিট্ঠুজি বিট্ঠুজিকে হত্যা করে দেয়। এবং যশবন্ত রাও হোলকার এর কাছে একটা বড় আর্মি ছিল। যে হোলকার বংশের কথা আমরা পড়ছিলাম, যে এরা ডিভাইডেড হয়ে গেছিল বলতে পেশোয়া ওপরে, কিন্তু মানে ছত্রপতি ওপরে বা পেশোয়া ওপরে, কিন্তু বাকিরা এরকম ছোট ছোট জায়গাতে শাসন করছে। যাই হোক, যশবন্ত রাও হোলকারের কাছে একটা বড় আর্মি রয়েছে, সে একটু যথেষ্টই শক্তিশালী। সেখানে যখনই পেশোয়া একে হত্যা করে দিচ্ছে, তার ভাইকে হত্যা করে দিচ্ছে, যশবন্ত রাও হোলকারকে ছেড়ে দেবে? ছেড়ে দেয়নি। সে এবার গিয়ে মারাঠাদের, পেশোয়াকে অ্যাটাক করে দেয়। এবং যশবন্ত রাও হোলকার একদিকে দাঁড়িয়ে যায় এবং অন্যদিকে বাজিরাও দ্বিতীয় অর্থাৎ পেশোয়া, তার সঙ্গে সাহায্য করে সিন্ধিয়া। সিন্ধিয়া এবং বাজিরাও দ্বিতীয়, এদের দুজনের মিলিত আর্মি যশবন্ত রাও এর আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। এবং এই অবস্থাতে 1802 খ্রিস্টাব্দে 25 অক্টোবর এদের দুজনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এবং এই যুদ্ধে যশবন্ত রাও পেশোয়া এবং সিন্ধিয়া দুজনকেই একত্রিতভাবে হারিয়ে দেয়। এবং যশবন্ত রাও শুধু হারিয়ে দেয় না, পেশোয়ার পদ থেকে একে সরিয়ে দেয় বাজিরাও দ্বিতীয়কে। কারণ যুদ্ধের হারার পরই বাজিরাও দ্বিতীয় এখান থেকে পালিয়ে যায়, সে প্রাণ হাতে করে পালিয়ে যায়। এবং এই জায়গাতে পেশোয়া পদে নিযুক্ত করা হয় বিনায়ক রাও বলে একজন নতুন ব্যক্তিকে। একে নিযুক্ত করে যশবন্ত রাও হোলকার। তো এবার থেকে নতুন পেশোয়া হয়ে যাচ্ছে বিনায়ক রাও। এবার বালাজি, মানে সরি, বাজিরাও সেকেন্ডের আর কোনো জায়গা থাকে না, তার পেশোয়া পথ চলে গেছে, সে যুদ্ধে হেরে গেছে। তার এবার দরকার সাহায্য, এবং সাহায্য করার জন্য বসেই আছে একটা জাতি, তারা হচ্ছে ইংরেজরা। ইংরেজরা বারে বারেই চেষ্টা করে গেছে প্রথম থেকে যে কিভাবে ইন্টারনাল ম্যাটারের মধ্যে ঢুকবে এবং কিভাবে জায়গাগুলো দখল করবে। তো বাজিরাও দ্বিতীয় এই সময় চলে যায় ইংরেজদের কাছে। এবং বেসিনে এই সময়ে যে বেসিন জায়গাটা ইংরেজদের দিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাতে ইংরেজরা একটা ঘাঁটি তৈরি করে এতদিনে বসে পড়েছে, সেই জায়গায় পালিয়ে যায়। এবং 31 ডিসেম্বর 1802 এই সময় ইংরেজদের সঙ্গে একটা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী এদের যা ক্ষমতা ছিল, মারাঠাদের যে স্বাধীনতা, সেটা ফাইনালি শেষ হয়ে যায়। বলা যেতে পারে এই সন্ধিটাই মারাঠাদের কফিনের শেষ পেরেক। এটার পরেই মারাঠাদের যে ক্ষমতা যাও বা অবশিষ্ট ছিল, মারাঠাদের যে স্বাধীনতা ছিল, সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তো 31 ডিসেম্বর 1802 খ্রিস্টাব্দে যে সন্ধিটা হয় তার নাম ট্রিটি অফ বেসিনের সন্ধি। এটা একটা অধীনতামূলক মিত্রতা নীতি ছিল, যে অধীনতামূলক মিত্রতা নীতি এতদিনে ভারতে ব্যাপকভাবে প্রচারিত হতে চলেছে। অনেক রাজা, ভারতীয় রাজা এই চুক্তিটা গ্রহণ করছে। আমরা আলাদা করে যখন এইটা সম্পর্কে পড়বো, কি বলা হয়, অধীনতামূলক মিত্রতা নীতি বা সত্ত্ববিলোপ নীতি, এই নীতিগুলো সম্পর্কে যখন পড়বো তখন তোমাদেরকে এটা খুব ডিটেলসে বলবো। কিন্তু এখানে এই চুক্তির মেন শর্তগুলো যেগুলো ছিল, সেটা সেম শর্তই পেশোয়াকে মানতে হয়। যদিও তার পেশোয়া পদ চলে গেছে, কিন্তু ইংরেজরা বলে যে তোমাকে আমি পেশোয়া বানাবো, তোমাকে আবার পেশোয়া বানাবো, কিন্তু তার জন্য তোমাকে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করতে হবে, যে সেটা মেনেও নেয় পেশোয়া, এবং তাকে এই শর্তগুলো মানতে হয়। বলা হয় যে পেশোয়ার যে টেরিটরি রয়েছে তার মধ্যে একটা পার্মানেন্ট ইংরেজদের সৈন্য রাখা হবে, এবং পেশোয়াকে রক্ষা করার দায়িত্ব এই ইংরেজ আর্মির হবে।
এবার এই ইংরেজ আর্মিকে তো রাখা হবে, তার খরচ কে বহন করবে? সেটা বহন করবে পেশওয়াই। পেশওয়া বার্ষিক 26 লক্ষ টাকা ইংরেজদের দেবে, এবং এটা দেওয়ার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে এই যে আর্মিটাকে রাখা হচ্ছে তাকে তার যে খরচ সেটা নেওয়া খরচের জন্য। সুরাট জায়গাটা পুরোপুরি ভাবে ছেড়ে দিতে হবে, সুরাট জায়গাটার উপর পুরো অধিকার ছেড়ে দিতে হবে। যদিও সুরাটের উপর এত আর কোনো অধিকার নেই, তাও একটা অফিসিয়ালি বলা হয় যে সুরাটের উপর তোমরা পুরোপুরি অধিকার ছেড়ে দিতে হবে তোমাদের। নিজামের কাছ থেকে কোনো চৌত নেওয়া যাবে না, কারণ নিজাম, হায়দ্রাবাদের নিজাম এতদিনে অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে নিয়েছে। তো যেহেতু নিজাম নিয়ে নিয়েছে, তার মানে নিজাম ইজিক্যাল টু ইংরেজ, একই ব্যাপার। তো তাই জন্য বলা হচ্ছে যে এতদিন তোমরা যে নিজামের থেকে নিতে, চৌত নিতে, সেটা আজ থেকে বন্ধ। পেশোয়া কি করবে? মেনে নিতে বাধ্য হয়। এবং যেটা সব জায়গাতেই বলা হয়েছে যে কোনো ইউরোপীয় শক্তির সঙ্গে তোমরা চুক্তি করতে পারবে না, অর্থাৎ এবার থেকে কোন রাজ্যের সঙ্গে কি সম্পর্ক স্থাপন করবে, কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ করবে, কোন রাজ্যের সঙ্গে শান্তি স্থাপন করবে, এই সমস্ত কিছু করবে, তৈরি করবে বা ঠিক করে দেবে ইংরেজরা। পেশোয়া যা শুধু তাদের সম্মতি দেবে, হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, এই হচ্ছে তার কাজ। এবং এইটার মাধ্যমে, এটা একটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল বা অধীনতামূলক মিত্রতা নীতি ছিল, এবং এইটার মাধ্যমে পুরোপুরি মারাঠাদের যে স্বাধীনতা ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যায়, পেশোয়ার যে স্বাধীনতা ছিল সেটাও পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। এবং যখনই সিন্ধিয়া এবং ভোসলে এটা বুঝতে পারে, সিন্ধিয়া এবং ভোসলে বুঝতে পারে যে পেশোয়ার ক্ষমতা শেষ, পেশোয়া আজ থেকে পরাধীন। যদিও এরা, সিন্ধিয়া বা ভোসলে, এরা আলাদা, প্রায় আলাদা হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি তারা পেশোয়াকেই প্রধান মনে করে। অতএব পেশোয়া যদি চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে সিন্ধিয়া এবং ভোসলেকেও সেম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এবং এইটা যখন বুঝতে পারে সিন্ধিয়া এবং ভোসলে, তারা চায় যে মারাঠাদের যে ইন্ডিপেন্ডেন্স ছিল, স্বাধীনতা ছিল, সেটাকে যে করে হোক আটকাতে হবে। তো এরা এবার একসাথে একটা শক্তি জোট বানিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। তো পেশোয়া এখানে ছিল না, পেশোয়া পরবর্তীকালে জয়েন করবে। পেশোয়া পরে বুঝতে পারবে যে কি ভুল সে করে ফেলেছে, এই চুক্তিটা স্বাক্ষর করে সে পরে যোগ দেবে, কিন্তু প্রথমে পেশোয়া ছিল না। যাই হোক, এবার যুদ্ধ শুরু হয়। এদিকে রয়েছে সিন্ধিয়া এবং ভোসলে, আর একদিকে রয়েছে ইংরেজরা। ইংরেজদের এই আর্মিকে এখন নেতৃত্ব দিচ্ছে আর্থার ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলির ভাই। খুব বিচক্ষণ একজন সেনা বা অফিসার ছিলেন এই আর্থার ওয়েলেসলি, প্রচুর যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। তো ইংরেজ বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে আর্থার ওয়েলেসলি, এবং অন্যদিকে ইংরেজ এবং মারাঠাদেরকে নেতৃত্ব দিচ্ছে এরা দুজন। তো যাই হোক, এখানে একটা যুদ্ধ সংগঠিত হয়, সিন্ধিয়া এবং ভোসলে একদিকে। এবার এই যুদ্ধে এরা দুজনই হেরে যায়, সিন্ধিয়া এবং ভোসলে হেরে যায়। এবং হেরে যাওয়ার পরে তাদের দুজনের সঙ্গে আলাদা আলাদাভাবে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতার নীতি স্বাক্ষর করা হয়। অন্যদিকে 1804 খ্রিস্টাব্দে যশবন্তরাও হোলকার চাইছিল, এও চেষ্টা করছিল, এও বুঝতে পারে যে আমাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলে ইংরেজরা মারাঠাদের যে স্বাধীনতা ছিল সেটা দখল করে নিচ্ছে। 1804 খ্রিস্টাব্দে এও একটা অ্যাটেম্প নেয়, এও চেষ্টা করে ইংরেজদের সঙ্গে একটা লড়াই করতে, কিন্তু সেও পরাজিত হয়। ইংরেজরা এতদিনে যথেষ্ট শক্তিশালী, কিন্তু অন্যদিকে এই সমস্ত ছোট ছোট মারাঠাদের যে ছোট ছোট লিডাররা ছিল, তারা এতদিনে যথেষ্ট দুর্বল হয়ে গেছে, তাদের আর সেরকম কোনো ক্ষমতা নেই। যাই হোক, এইখানে যখন এরা হেরে যায়, আলাদা আলাদা করে প্রত্যেকের সঙ্গে একটা করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষরিত হয়। যেমন ভোসলে 17ই ডিসেম্বর 1803 খ্রিস্টাব্দে ভোসলের সঙ্গে ট্রিটি অফ দেবগাঁও স্বাক্ষর করা হয়, এবং এটা প্রত্যেকটাই অধীনতামূলক মিত্রতা নীতি। সেম যেরকম ইংরেজদের যা শর্ত ছিল, তিনজনকেই সেম শর্ত মানতে হয়। সিন্ধিয়ার সঙ্গে 1803 খ্রিস্টাব্দে সন্ধি হয়, ডিসেম্বর 30, 1803 এখানে সন্ধি হয়, এবং এই সন্ধির নাম হচ্ছে সুরজনগাঁওয়ের সন্ধি হয় সিন্ধিয়ার সঙ্গে। এবং ফাইনালি হোলকারের সঙ্গে 1806 খ্রিস্টাব্দে সন্ধি হয়, যে সন্ধির নাম রাজপুর ঘাট, ট্রিটি অফ রাজপুর ঘাট। তো এই সন্ধিগুলোর মাধ্যমে এদের যে স্বাধীনতা ছিল সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। এবার হচ্ছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, যে যুদ্ধের বেসিক্যালি কোনো কারণ ছিল না, বা মারাঠাদের সেই ক্ষমতা ছিল না যে একটা যুদ্ধ করে জিতবে, তাও তারা শেষ
একটা চেষ্টা করে 1718-19 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের মাধ্যমে। এই সময় বাংলায় শাসক হিসেবে এসে গেছে, ইংরেজদের শাসক হিসেবে এসেছে লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস নয়, লর্ড হেস্টিংস, যার আর এক নাম হচ্ছে লর্ড ময়রা। এই লর্ড হেস্টিংস এসে এবার চাইছে যে কিভাবে আরো জায়গা ভারতের দখল করা যায়। এর পিছনে কারণ হচ্ছে 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে চার্টার অ্যাক্ট পাস করা হয়। এই অ্যাক্টগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং পরে অবশ্যই জানবো। তো 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট করা হয় ব্রিটিশ পার্লামেন্ট, ইংল্যান্ডে এটা স্বাক্ষরিত হয়, মানে ইংল্যান্ড থেকে এটা পাস করা হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে। এবং এই চার্টার অ্যাক্ট অনুযায়ী সমস্ত এর যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি বিজনেসটা ছিল, এতদিন তারা যে মনোপলি বিজনেস করছিল চায়নার সঙ্গে, সেটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র চা বাদ দিয়ে বাকি কোনো জিনিসের সঙ্গে এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি বিজনেস করতে পারবে না, মানে চায়নার সঙ্গে করতে পারবে না। এবং চায়না এদের কাছে একটা বিশাল বড় মার্কেট ছিল, বিশাল বড় একটা মার্কেট ছিল। এবং যখনই এই মার্কেটটা নষ্ট হয়ে যায়, মনোপলি বিজনেস করতে পারবে না মানে অন্যরাও বিজনেস করতে পারবে, অন্য কোম্পানি বা অন্য কেউ চাইলে বিজনেস করতে পারবে। অতএব ইংরেজদের রেভিনিউ যেটা ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ, সেটা কমে যাচ্ছে। আর যখনই কমে যায় তখন ইংরেজরা চায় যে আমাদের এবার ভারত থেকেই সেই রেভিনিউ যেটা এখন আসছে না সেটাকে তুলতে হবে। কারণ ইংরেজদের একটা আর্মি মেনটেন করতে হচ্ছে, ইংরেজদেরকে বিভিন্ন চুক্তি করতে হচ্ছে, বিভিন্ন রাজাকে বা বিভিন্ন লোককে ঘুষ খাওয়াতে হচ্ছে, এত টাকা প্লাস আরো অন্যান্য মাইনে দেওয়া, কোম্পানির কর্মচারীদের মাইনে দেওয়া, প্রচুর টাকা খরচ। সেই টাকাটা তারা এতদিন ধরে ভারত থেকেই পেত, ভারতে যা ব্যবসা বাণিজ্য করতো তার মাধ্যমেই পেত, ভারত থেকে যে ব্যবসা বাণিজ্য করতো তার মাধ্যমেই পেত। ইংল্যান্ড থেকে কোনো টাকা আসতো না, ভারতের টাকাতেই ভারতের শাসন হতো। এবার যখন এই একটা বড় বিজনেস বন্ধ হয়ে যায়, তারা চায় যে ভারতের আর কিছু জায়গা আমরা দখল করে নেব, আর কোনো জায়গা দখল করলে সেই জায়গায় যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা ডাইরেক্ট আমাদের হাতে আসবে, পুরো বড় একটা রেভিনিউ আমাদের হাতে আসবে। তো এটা তাদের চেষ্টা হয় এবং তাদের নজর গিয়ে পড়ে মারাঠাদের ওপর, যারা এখনো পর্যন্ত নামে মাত্র স্বাধীন হয়ে রয়েছে। এদেরকে দখল করে নিলে পুরো জায়গাটা হাতে চলে আসবে। শুধু পুনে বা এই সমস্ত বেসিন বা সালসেট এই সমস্ত জায়গাগুলো নিয়ে তাদের আর শান্তি হচ্ছিল না, পুরো জায়গাটা এবার চাই। অন্যদিকে এই সময় পিন্ডারিরা বিদ্রোহ করে দেয়। পিন্ডারিরা এতদিন পর্যন্ত এই মারাঠাদের সাথে সাথে লড়াই করতো, বলা যেতে পারে মারাঠাদের আন্ডারে এরা কাজ করত। কিন্তু যখন এই মারাঠাদের শক্তি কমে গেছে, তারা দুর্বল হয়ে পড়েছে, তারা পিন্ডারিরা এবার জবলেস হয়ে যায়, তাদের কাজও চলে যায়, কারণ আর যুদ্ধ বিগ্রহ করছে না মারাঠারা। এবার পিন্ডারিরা কি করছে, বিভিন্ন জায়গাতে অ্যাটাক করে করে লুটপাট করতে শুরু করছে, এইভাবে তারা জীবন ধারণ করতে শুরু করছে। এবার পিন্ডারিরা এই সময় ইংরেজদের বিভিন্ন জায়গাতে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিছু কিছু জিনিস নিয়ে লুটপাট করে তারা জীবন ধারণ করছে। এবার যখন এইরকম ঘটনা ঘটছে, ইংরেজরা বলে যে পিন্ডারিরা যে আক্রমণ করছে তাকে সাপোর্ট করছে মারাঠারা, কারণ যেহেতু পিন্ডারিরা এতদিন মারাঠাদের আন্ডারে কাজ করত, সেই কারণে এখন তারা যে কাজগুলো করছে তারা মারাঠাদের সমর্থনেই করছে, এইরকম একটা অ্যালিগেশন আনা হয়। তো যাই হোক, এইভাবে এটা অ্যালিগেশন আনা হয়, প্লাস পিন্ডারিদের বিরুদ্ধে একটা দমন পীড়ন নীতি শুরু হয়। এবং এই সময় পিন্ডারি যারা লিডার ছিল, আমির খান এবং করিম খান, এরা সারেন্ডার করে দেয় এবং চিতু খান বলে একজন পিন্ডারি লিডার, সে পালিয়ে যায়। এরকম ঘটনা ঘটে। যাই হোক, কোনোভাবে পিন্ডারিদেরকে করা হয়, পিন্ডারিদেরকে সাপ্রেস করা হয়। এবার যখন এই সমস্ত ঘটনা ঘটছে, পিন্ডারিদের পক্ষে কোনো সাপোর্টও করেনি মারাঠারা, তাও মারাঠাদের ওপরে দোষ আসছে এবং ব্রিটিশরা বারে বারে চেষ্টা করছে কিভাবে মারাঠাদের যে স্বাধীনতা রয়েছে সেটাকে খর্ব করা যায়। তখন মারাঠারা ভাবে যে আমরা একটা শেষ চেষ্টা করব। এবং এই সময় বাজিরাও দ্বিতীয়, যে পেশোয়া ছিল, যে গিয়ে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথমে গিয়ে স্বাক্ষর করেছিল, সে এবার বুঝতে পারে যে মানে সে সত্যিই ভুল করেছিল এই চুক্তিটা করে বা ইংরেজদের কাছে পালিয়ে গিয়ে। কারণ সেখান থেকে মারাঠাদের স্বাধীনতা চলে গেছে। বাজিরাও দ্বিতীয় নামে মাত্র এখন পেশোয়া, তার আর কোনো ক্ষমতা নেই। সে এবার শেষ চেষ্টা করে যে 1817 খ্রিস্টাব্দে অন্যান্য যারা মারাঠা প্রধান রয়েছে তাদেরকে একত্রিত করার, দিয়ে একটা যুদ্ধ করার, যে এবং এই সময় যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। সরি, তো এই যুদ্ধটা খুবই ছোট একটা যুদ্ধ, এখানে বিশেষ কিছু হয়নি কারণ এদের আর সেরকম কোনো ক্ষমতা নেই।
পেশোয়া এবার কি করে, পুনাতে অ্যাটাক করে, কারণ যেহেতু পুনাতে পেশোয়ার রয়েছে, পেশোয়া শাসন করে পুনা থেকে, পুনাতে যে ব্রিটিশ রেসিডেন্সি রয়েছে সেখানে পেশোয়া অ্যাটাক করে দেয়। আপ্পা সাহেব বলে একজন যিনি নাগপুরে শাসন করতেন, তিনি গিয়ে নাগপুরে অ্যাটাক করে দিচ্ছেন, নাগপুরে অ্যাটাক করছেন। এবং হোলকার এখনো অ্যাটাক করেনি, হোলকার সবে আর্মি সাজাচ্ছে যে এবার আমরাও অ্যাটাক করব, কিন্তু সেই পরিস্থিতিতেই এই পেশোয়াকে, আপ্পা সাহেবকে প্রত্যেককেই সাপ্রেস করে দেওয়া হয়, এবং যে যুদ্ধটা হয়েছিল এখানে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে পেশোয়া প্রথমে খিড়কি বলে একটা জায়গায় যুদ্ধে হেরে যায়, ভোসলে হেরে যায়, সীতাবুলদি বলে একটা জায়গাতে হেরে যায় এখানে, এবং হোলকাররা হেরে যায় মাহিতপুর বলে একটা জায়গাতে। এই তিনটে জায়গাতে তিনটে যুদ্ধ হয়, এই তিনটে জায়গাতে যথাক্রমে পেশোয়া, ভোসলে এবং হোলকার এরা হেরে যায়। এবং ফাইনালি গিয়ে আবার একটা চুক্তি স্বাক্ষরিত হয়, আবার এক গাদার চুক্তি স্বাক্ষরিত হয় বলা যেতে পারে। ইনকেস 1817 খ্রিস্টাব্দে জুন মাসে পুনার চুক্তি স্বাক্ষরিত হয় পেশোয়ার সঙ্গে। 1817 খ্রিস্টাব্দের নভেম্বর মাসেই, মানে 1817 খ্রিস্টাব্দেরই নভেম্বর মাসে ট্রিটি অফ গোয়ালিয়র সাইন হয় সিন্ধিয়ার সঙ্গে। এবং 1818 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মানসোরের ট্রিটি সাইন হয়, মান্দাসোর যে জায়গাটার নাম, মান্দাসোরের ট্রিটি সাইন হয় হোলকারদের সাথে। তো এইগুলোর মাধ্যমে পুরোপুরি এদের যে জায়গাগুলো ছিল সমস্ত কিছু এবার ব্রিটিশদের আন্ডারে চলে আসছে, এবং পেশোয়ার জায়গাটা কিছুদিন অবধি থাকছে, পেশোয়া কিছুদিন অবধি শাসন করছে। কিন্তু 1818 খ্রিস্টাব্দে, সরি 1818 খ্রিস্টাব্দের জুন মাসে পেশোয়া ফাইনালি স্যারেন্ডার করে দেয় যে আমার দ্বারা আর শাসন করা সম্ভব হচ্ছে না, পেশোয়া পদ আমি আর নেব না। তো যাই হোক, পেশোয়া যখন এখানে স্যারেন্ডার করে দেয়, ইংরেজরা এসে পেশোয়া পদটাই পুরো নষ্ট করে দেয়, আর পেশোয়া বলে কেউ নেই, পেশোয়া পদ এবার থেকে নষ্ট। যাই হোক, ছোট যে মারাঠাদের যে ছোট টেরিটরিটা ছিল, সেই জায়গায় শিবাজির একজন বংশধরকে শাসক হিসেবে রাখা হয়, যদিও তার কোনো ক্ষমতা ছিল না, এর নাম ছিল প্রতাপ সিং। একে শাসক হিসেবে রাখা হয়, এবং ক্ষমতার অধিকারী হয়ে যায় ইংরেজরা। এই প্রতাপ সিং এর হাতে খুব অল্প একটা জায়গা রেখে দিয়ে সমস্ত জায়গা ইংরেজরা নিয়ে নেয়। তো এইভাবে ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয় এবং মারাঠাদের পতন ঘটে। এরপরে রয়েছে শুধু পাঞ্জাব। পাঞ্জাবের সঙ্গে দেখবো, বাকি যে ছোটখাটো যে যুদ্ধগুলো রয়েছে এই সময়, সেগুলো পরে দেখবো, এখন আর দেখবো না। পাঞ্জাবের সঙ্গে অবশ্যই পাঞ্জাবদের সঙ্গে কি যুদ্ধ হয়েছিল সেটা দেখে নেবো এর পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্ট করো। তো এই ভিডিওটা এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।